আজই মহুয়া সিদ্ধান্ত এথিক্স কমিটি আজই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে। টাকার বিনিময়ে যে প্রশ্নের অভিযোগ, সেই অভিযোগের তদন্ত রিপোর্ট চূড়ান্ত লোকসভার এথিক্স কমিটির, এবং আজই বৈঠকে মহুয়া মৈত্রকে নিয়ে সিদ্ধান্ত হবে। বৈঠকের পরই স্পিকারকে রিপোর্ট দেবে এথিক্স কমিটি। এই বিষয় নিয়েই আমরা একটু আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে রাজীব রয়েছে। রাজীব, তোমার কাছে যাব। এথিক্স কমিটি এই যে আজই সিদ্ধান্ত নেবে, তার দিকে তো আমাদের সকলেরই নজর রয়েছে। কি হতে চলেছে, কি হতে পারে, কি মনে হচ্ছে, একটু জানবো তোমার থেকে। দেখো, এথিক্স কমিটির রিপোর্ট ফাঁস হয়ে গিয়েছে গতকাল রাতেই। সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ করার সুপারিশ তারা করতে চলেছেন এবং আজকে তারা চূড়ান্ত রিপোর্ট পেশ করবেন। চূড়ান্ত রিপোর্ট পেশ করে তারা লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পাঠাবেন। কিন্তু তার আগে যে খবর আমাদের কাছে আসছে যে বিরোধী সাংসদরা যারা এথিক্স কমিটির সদস্য, তারা কয়েকটি প্রশ্ন তুলবেন এবং তারা ডিসেন্ট নোট দেবেন। তারা অসহমত যে এই এথিক্স কমিটির সিদ্ধান্তের, সেই বিষয়গুলি তারা তুলে ধরবেন। মহুয়া মৈত্র বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তারা কিছু বলছেন না, কিন্তু তাদের বক্তব্য যে যেভাবে তদন্ত করা হয়েছে, যে প্রক্রিয়া করা হয়েছে, তাতে তাদের আপত্তি রয়েছে। মহুয়া মৈত্র একজন সাংসদ, যে প্রক্রিয়ায় তদন্ত করা হয়েছে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গে তা নিয়ে তাদের ঘোরতর আপত্তি রয়েছে। এবং সেই আপত্তিগুলি কি কি, তার মধ্যে রয়েছে দর্শন হীরানন্দানী, যিনি একজন বড় ব্যবসায়ী, যার হলফনামার প্রেক্ষিতে মহুয়া মৈত্রর বিরুদ্ধে এই কড়া শাস্তি, অর্থাৎ তার একেবারে সাংসদ পদ কেড়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই দর্শন হীরানন্দানী কিন্তু সশরীরে উপস্থিত হননি এথিক্স কমিটির কাছে। বিরোধীদের বক্তব্য যে যারা এই এথিক্স কমিটির কাছে এখনো পর্যন্ত অভিযোগ করেছেন, যিনি অভিযুক্ত, তারা প্রত্যেকেই সশরীরে এসে তাদের বক্তব্য জানিয়েছেন। তাহলে দর্শন হীরানন্দানীর শুধুমাত্র একটি হলফনামার প্রেক্ষিতে ধরে নেওয়া হবে কেন? পাশাপাশি আরো যে অভিযোগগুলি, যে বিষয়গুলি তারা জানাবেন, যে প্রক্রিয়ায় মহুয়া মৈত্রের এই পুরো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যে তদন্ত করা হয়েছে, তাকে প্রশ্ন করা হয়েছে, যে সমস্ত বিষয়ে তার বিরুদ্ধে তাকে দেগে দেওয়া হয়েছে তিনি অপরাধী, সেই প্রক্রিয়ায় বিস্তর ত্রুটি রয়েছে। আরো মারাত্মক যে অভিযোগ যে বিরোধীরা তুলবেন এবং ডিসেন্ট নোট দেবেন, তা হলো যে এথিক্স কমিটির এথিক্স নিয়ে এই প্রশ্ন তুলছেন তারা। তাদের বক্তব্য যে গতকাল রাতে কিভাবে ফাঁস হয়ে গেল এথিক্স কমিটির আজকে যে রিপোর্ট, বৈঠক শুরু হয়েছে কিছুক্ষণ আগে, সেই বৈঠকে যে রিপোর্ট পেশ হওয়ার কথা, সেই রিপোর্ট কি করে সংবাদ মাধ্যমের কাছে চলে গেল? এটাও তো স্বাধিকার ভঙ্গ। যদিও মহুয়া মৈত্র, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি পয়সা নিয়ে প্রশ্ন করেছেন, তিনি তার লগ ইন পাসওয়ার্ড, যে পোর্টাল সংসদের, সে তার লগ ইন পাসওয়ার্ড কাউকে দিয়েছেন যিনি দেশের বাইরে থাকেন, দুবাইতে থাকেন। মারাত্মক অভিযোগ, সে নিয়ে প্রশ্ন থাকবেই। কিন্তু তার তদন্ত, তার বিচার প্রক্রিয়া, তাকে শাস্তি দেওয়ার যে প্রক্রিয়া, সেটা নিয়েও প্রশ্ন তুলছেন এবং প্রশ্ন ওঠা স্বাভাবিক। তার কারণ আমরা দেখেছি আজকে এথিক্স কমিটির বৈঠক যখন কিছুক্ষণ আগে শুরু হয়েছে, আর গতকাল রাতে এথিক্স কমিটির সেই রিপোর্ট ফাঁস হয়ে গিয়েছে, সংবাদ মাধ্যমে রিপোর্ট দেখানো হয়েছে। সেক্ষেত্রেও এথিক্স কমিটির যিনি চেয়ারম্যান রয়েছেন, তাকেও কিন্তু এক্ষেত্রে জবাব দিতে হবে। আমরা জানি যে দানিশ আলী এবং যারা বিরোধী সাংসদ রয়েছেন, তারা এই বিষয়গুলো তুলে ধরবেন এবং আজকে তারা ডিসেন্ট নোট দিতে চলেছেন, এই খবর পাচ্ছি। তবে একটা বিষয় স্পষ্ট যে মহুয়া মৈত্রর বিরুদ্ধে কড়া শাস্তির তারা সুপারিশ করছেন এবং লোকসভার স্পিকারের কাছে তারা রিপোর্ট পাঠাবেন, আর তার আগে রিপোর্ট আজকে পেশ হবে। চূড়ান্ত রিপোর্টের দিকে তো আমাদের নজর থাকবেই। এদিকে এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার, তার কি বক্তব্য, কি বললেন তিনি, শোনাবো। एथिक्स कमेटी के पास जो विषय विचाराधीन है, चाहे हीरानंदानी का एफिडेविट हो और चाहे निशिकांत जी का एप्लीकेशन कंप्लेन हो, उन सभी पे एग्जामिन किया गया और महुआ मथुरा का बयान को दर्ज किया गया। इन सब के आधार पर एक रिपोर्ट तैयार की गई है, जिसपे आज एथिक्स कमेटी विस्तृत से चर्चा करेगी और चर्चा करने के बाद अपनी रिपोर्ट लोकसभा स्पीकर को भेजने वाली है। অর্থাৎ চূড়ান্ত রিপোর্ট আজকেই দেওয়া হবে। আমরা শুনলাম এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার, তার বক্তব্য। এদিকে এই এথিক্স কমিটির বৈঠকের আগেই সরব বিএসপি সাংসদ দানিশ আলী, কি বললেন তিনি, শুনুন। द्रौपदी का चीरहरण, किसी महिला का अपमान हम बर्दाश्त नहीं कर सकते। हम इस देश की संसद में चुन के आए हैं, महिला का अपमान बर्दाश्त नहीं कर सकते। भारतीय जनता पार्टी का ये चरित्र है, लेकिन हम लोग महिला के अपमान को बर्दाश्त नहीं कर सकते। एथिक्स कमेटी के अंदर जो अंदर सब हो रहा है, उसको हमने ना डाइवल्ज किया है, ना हम करने जा रहे हैं।
এদিকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত নিয়ে সরব হতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। মোদী সরকারকে একযোগে নিশানা কংগ্রেস এবং সিপিআইএম এরও। बीजेपी का सांसद रमेश बिदुड़ी तरीके से वो पार्लियामेंट का गरिमा, सदन का गरिमा को ठेस पहुंचाने की कोशिश की। और बीजेपी का ऐसे बहुत सारे सांसद है जिनके खिलाफ प्रिविलेज मूव किया गया है, वो ड्यू है, उसका सुनवाई नहीं होती है। पर अगर कोई गवर्नमेंट के खिलाफ लड़ना चाहे, गवर्नमेंट को सवाल पूछना चाहे, अदानी के मैल प्रैक्टिसेस के ऊपर सवाल पूछना चाहे, तो उनको किस तरीके से उनका सांसद पद से उनको हटाया जाता है, एक्सपेल किया जाता है। एथिक्स कमेटी के चेयरमैन ने लिखा है कि भाई इनके खिलाफ कुछ है तो आप इन्वेस्टिगेट करो। अगर आपके पास नहीं है एंड इट इज सब्जेक्ट टू इन्वेस्टिगेशन, तो आपने एक्सपल्शन कैसे रिकमेंड किया? मेरा सवाल बस इतना है। और मुझे लगता है कि महुआ मोइत्र इज कॉम्पिटेंट इनफ टू फाइट अ बैटल ऑन हर ओन। এই পার্লামেন্টে রাজ্যসভা লোকসভা মিলিয়ে সদস্যপদ খারিজের মিছিল চলছে, যার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত উষ্মা প্রকাশ করেছে। পার্লামেন্টের মধ্যে কেউ তো কোনো কথা বলতে পারে না সরকারের বিরুদ্ধে। আর একটা বিশেষ শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করতে গিয়ে রাহুল গান্ধী সদস্যপদ হারিয়েছে, সেই একই শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে আরেকটা সাংসদ মহুয়া মৈত্র সে তার সদস্যপদ হারাচ্ছে। যারা किया गया और तैयार करने के बाद अपनी सिफारिश के साथ लोकसभा स्पीकर को हम लोग भेज रहे हैं। इसके आगे कार्रवाई लोकसभा এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার, তার বক্তব্য আমরা শুনলাম। এবং আজই চূড়ান্ত সিদ্ধান্ত, যেমনটা আমরা জানছিলাম যে মহুয়া সিদ্ধান্ত এথিক্স কমিটির এবং টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগের তদন্ত চূড়ান্ত রিপোর্ট লোকসভার এথিক্স কমিটির। এবং সেই বৈঠকে মহুয়া মৈত্রকে নিয়ে সিদ্ধান্ত। বৈঠকের পরে স্পিকারকে রিপোর্ট দেবে কমিটি। মহুয়া মৈত্রের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত এথিক্স কমিটির। মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করলো এথিক্স কমিটির। মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করলো এথিক্স কমিটি এবং এই বৈঠকের পরে স্পিকারকে রিপোর্ট দেবে এথিক্স কমিটি। আজকের এই এথিক্স কমিটির বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা ছিল এবং বৈঠকের পরেই আমরা দেখলাম বিনোদ সোনকার, এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার, তিনি জানিয়ে দিলেন যে মহুয়ার সাংসদ পদ খারিজের তারা সিদ্ধান্ত নিচ্ছেন এবং তারপরে এই বৈঠকের পরে তারা রিপোর্ট পাঠিয়ে দেবেন স্পিকারকে। রাজীব রয়েছে সরাসরি, রাজীবের কাছে চলে যাব। রাজীব, বৈঠক শেষ, কি বলা হলো? বিনোদ সোনকার কি বললেন বেরিয়ে? দেখো, যেমনটাই অনুমান করা হচ্ছিল, যেমনটা জল্পনা চলছিল, ঠিক তেমনটাই হলো। বৈঠকে আজকে রিপোর্ট পেশ হলো এবং যে রিপোর্টে একেবারে 500 পাতার রিপোর্ট, সেই রিপোর্টে মহুয়া মৈত্রকে কার্যত দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তার সাংসদ পদ খারিজ করার প্রস্তাব, তার সাংসদ পদ খারিজ করার সুপারিশ করা হয়েছে লোকসভা স্পিকারের কাছে। এথিক্স কমিটির সুপারিশ কিন্তু লোকসভার স্পিকার সাধারণত ফেরান না, সাধারণত মেনেই নেন। এবং মনে রাখতে হবে, এথিক্স কমিটি লোকসভার স্পিকার দ্বারা গঠিত একটি কমিটি, সংসদীয় কমিটি, তার অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। সেই কমিটির সুপারিশ যদি লোকসভা স্পিকারের কাছে যায়, সেক্ষেত্রে লোকসভা স্পিকার তা মেনে নেয়। এবং এক্ষেত্রে মনে করা হচ্ছে যে মহুয়া মৈত্র সাংসদ পদ একেবারে খারিজ হওয়ার পথে, আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা মাত্র। মহুয়া মৈত্রের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগ নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলেছে, কিন্তু তদন্ত পদ্ধতি নিয়ে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। স্বয়ং মহুয়া মৈত্র তিনি নিজে তার প্রতিবাদ করেছেন এবং শুধু তাই নয়, বিরোধী দল, যে সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দল, তাদের সাংসদরাও প্রতিবাদ করেছেন। বিশেষত যে বিষয়ে প্রতিবাদগুলি জোরালো হয়েছে এবং জনমানুষের ছায়া ফেলেছে, সাধারণ মানুষের মনেও প্রশ্ন তুলেছে, তাহলে একজন মহিলা সাংসদকে যেভাবে প্রশ্ন করা হয়েছে তার ব্যক্তিগত জীবন নিয়ে। দ্বিতীয়ত, যে একজন ব্যবসায়ী, সেই ব্যবসায়ী তিনি হলফনামা দিয়েছেন কিন্তু কমিটির কাছে, এথিক্স কমিটির কাছে এসে পৌঁছননি, সেটাকেই গ্রহণ করা হয়েছে তার বক্তব্যকে। তৃতীয়ত, এই কমিটির রিপোর্ট যা এখন ঘোষণা করা হলো, যেটা বিনয় সোনকার ঘোষণা করলেন, সেই ঘোষণার আগে কি করে গতকাল রাতে সেই রিপোর্ট চলে গেল সংবাদ মাধ্যমের হাতে? সেক্ষেত্রেও এথিক্স কমিটির যে এথিক্স থাকা উচিত তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং এই প্রশ্ন থেকেই গেল, এই প্রশ্ন রেখে দিয়েই মহুয়া মৈত্র
সাংসদ পদ খারিজ হওয়ার পথে। একেবারে এথিক্স কমিটির আজকের এই একেবারে সুপারিশ রাজীব, তুমি থাকো আমাদের সঙ্গে। এই যে বৈঠক চলছিল, সেই বৈঠক শেষ হওয়ার পর বেরিয়ে এসে এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার তিনি ঠিক কি জানালেন শোনাবো আপনাদের। एथिक्स कमेटी के द्वारा महुआ मोइत्रा पे जो आरोप था उसको लेके एथिक्स कमेटी द्वारा रिपोर्ट तैयार की गई थी। आज के मीटिंग का सिंगल एजेंडा था कि उसको लेके रिपोर्ट को अडॉप्ट करना, और इसमें अडॉप्ट किया गया, रिपोर्ट को अडॉप्ट किया गया है, जिसमें 6 लोग समर्थन में थे रिपोर्ट के और 4 लोगों ने अपना डिसीजन नोट सबमिट किया है। सर वोटिंग भी हुई? सर वोटिंग भी हुई है? हाँ, वोटिंग हुई। सर वोटिंग में अब एक विस्तृत रिपोर्ट माननीय लोकसभा स्पीकर को सौंपा जा रहा है, और उसमें कमेटी के द्वारा जो फैक्ट फाइंडिंग पाई गई है उस रिपोर्ट के आधार पर एक विस्तृत रिपोर्ट अपने प्रस्ताव के साथ, अपनी सिफारिश के साथ लोकसभा स्पीकर को भेजी जा रही है। अभी सब कार्रवाई जो भी होना है वो लोकसभा स्पीकर के वो विशेषाधिकार का हम लोगों ने अपनी रिपोर्ट, विस्तृत रिपोर्ट लोकसभा स्पीकर को आज अडॉप्ट करने के बाद कल सौंप देंगे। उसके बाद जो भी कार्रवाई सिफारिश तो क्या है सर? सिफारिश वही, क्योंकि पार्लियामेंट में जब तक वो प्रेजेंट नहीं हो जाएगी तब तक वो एक मिनट राकेश देखिए, कमेटी के सभी सदस्यों ने, चाहे निशिकांत जी के द्वारा जो आरोप था, या हीरा नंदानी जी के द्वारा जो एफिडेविट था, या अधिवक्ता वकील साहब जो है दयादरी के द्वारा जो बयान था, उन सब रिपोर्ट को विस्तृत अध्ययन करने के बाद एक विस्तृत रिपोर्ट कमेटी द्वारा तैयार किया गया, और तैयार करने के बाद अपनी सिफारिश के साथ लोकसभा स्पीकर को हम लोग भेज रहे हैं। इसके आगे कार्रवाई लोकसभा स्पीकर। তৃণমূল সাংসদ শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু বাবু, সাংসদ পদ খারিজের সুপারিশ, এই যে এথিক্স কমিটির বৈঠক, সেই বৈঠকের পর সাংসদ পদ খারিজের সুপারিশ মহুয়া মৈত্রের, কি বলবেন? প্রথমত সংখ্যাধিক্যের ঊর্ধ্বতে যারা ইডি সিবিআই এর মতো সংস্থাকে, ইলেকশন কমিশনকে কন্ট্রোল করে, তারা এথিক্স কমিটি বা অন্যান্য কোনো কমিটিকে যেখানে তাদের মেজরিটি আছে সেখানে কন্ট্রোল করবে না, এটা তো ভাবার কোনো কারণ নেই। দ্বিতীয়ত আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজকে পরিষ্কার করে কয়েকটি কথা বলেছেন যে আদানিকে নিয়ে প্রশ্ন করলেই বিজেপি তার উপর খর্বহস্ত হয়। দ্বিতীয়ত তিনি বলেছেন, যেটা আমরা মনে করি, যে একদিকে আমি সিবিআই তদন্তের দাবি করছি, আবার এদিকে তদন্ত হওয়ার আগেই আমি সুপারিশ করছি সদস্য পদ খারিজ হোক, এটা তো পারস্পরিক বিপরীতপন্থী হয়ে যাচ্ছে নিজের কথাটাই বা নিজের সিদ্ধান্তটাই। আর তৃতীয়ত যেটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, যে মহুয়া মৈত্র তার নিজের লড়াই নিজে লড়ে নেওয়ার জন্য যথেষ্ট যোগ্য। ধন্যবাদ শান্তনু বাবু। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এথিক্স কমিটির বৈঠক শেষ, এবং সেই বৈঠক থেকে বেরিয়ে এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার তিনি জানিয়ে দিলেন যে সাংসদ পদ খারিজের সুপারিশ, এবং বৈঠকের পরে স্পিকারকে রিপোর্ট পাঠাবে কমিটি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু মহুয়া মৈত্রের হয়ে আজ সওয়াল করেন। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। वहाँ बीजेपी का सांसद रमेश बिदुड़ी तरीके से वो पार्लियामेंट का गरिमा, सदन का गरिमा को ठेस पहुंचाने की कोशिश की, और बीजेपी का ऐसे बहुत सारे सांसद है जिनके खिलाफ प्रिविलेज मूव किया गया है, वो ड्यू है, उसका सुनवाई नहीं होती है। पर अगर कोई गवर्नमेंट के खिलाफ लड़ना चाहे, गवर्नमेंट को सवाल पूछना चाहे, अदानी के मैल प्रैक्टिसेस के ऊपर सवाल पूछना चाहे, तो उनको किस तरीके से उनका सांसद पद से उनको हटाया जाता है, एक्सपेल किया जाता है। एथिक्स कमेटी के चेयरमैन ने लिखा है कि भाई इनके खिलाफ कुछ है तो आप इन्वेस्टिगेट करो, अगर आपके पास नहीं है एंड इट इज सब्जेक्ट टू इन्वेस्टिगेशन, तो आपने एक्सपल्शन कैसे रिकमेंड किया? मेरा सवाल बस इतना है। और मुझे लगता है कि महुआ मोइत्रो इज कॉम्पिटेंट इनफ टू फाइट अ बैटल ऑन हर ओन। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তো শোনালাম, অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলেছেন শুনুন। এই পার্লামেন্টে রাজ্যসভা লোকসভা মিলিয়ে সদস্যপদ খারিজের মিছিল চলছে, যার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত উষ্মা প্রকাশ করেছে। পার্লামেন্টের মধ্যে কেউ তো কোনো কথা বলতে পারে না সরকারের বিরুদ্ধে। আর একটা বিশেষ শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করতে গিয়ে রাহুল গান্ধী সদস্যপদ হারিয়েছে,
সেই একই শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে আরেকটা সাংসদ মহুয়া মৈত্র সে তার সদস্য পদ হারাচ্ছে। যারা বিজেপির কাছে আত্মসমর্পণ করে দিয়েছে তারা প্রতিবাদ করবে কোন মুখে? অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য শুনলেন। এদিকে মোদী সরকারকে নিশানা সুজন চক্রবর্তীর, অর্থাৎ সিপিআইএম এরও। কি বললেন তিনি, শুনুন। একসাথে দুটো হয় কি করে? ড্রাফট বেরিয়ে গেল, আনএথিক্যাল। একই সাথে বলছে এক্সপেল করতে হবে, অথচ বলছে তদন্ত কমপ্লিট হয়নি তাই তদন্ত করতে হবে। দুটো ভিন্ন কথা হয়ে গেল। কি করে হলো? আনএথিক্যাল। এথিক্স কমিটি যারা বিজেপির সাংসদ বিদুরি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না, যে এথিক্স কমিটি যারা তৃণমূলের নেতারা যখন হাতে হাতে টাকা নিয়েছিলেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, আনএথিক্যাল, তারা মহুয়া মৈত্র সম্পর্কে যে মনোভাব নিয়েছেন এটাও আনএথিক্যাল। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তৃণমূলের নেতারা কি করবেন তারা বুঝুন, তাদের ভয় থাকতে পারে, কিন্তু সত্যের মুখোমুখি আমাদের দাঁড়াতে হবেই। সংসদকে এবং সাংসদকে মুখ বন্ধ করে দেওয়াটা কখনো মেনে নেওয়া যায় না। আরো একবার চলে যাব আমাদের নয়াদিল্লি থেকে প্রতিনিধি রাজীব আমাদের সঙ্গে রয়েছে। রাজীব, মহুয়া মৈত্র যার বিরুদ্ধে তদন্ত নিয়ে আমরা সরব হতে দেখলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় একযোগে, কংগ্রেস, সিপিআইএম সবাই মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন এই মহুয়া মৈত্র ইস্যুকে কেন্দ্র করে। এবং আজকে যেটা আমরা দেখলাম যে বৈঠকের পর বেরিয়ে এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার তিনি বললেন যে সাংসদ পদ খারিজের সুপারিশ, অর্থাৎ গতকালই যে খবর আসছিল তার সাংসদ পদ খারিজ হতে চলেছে, খারিজের সুপারিশ করা হবে, তাতেই শিলমোহর পড়লো। তাহলে কি কোথাও গিয়ে এথিক্স কমিটির এথিক্স নিয়ে প্রশ্ন উঠে গেল না? একেবারেই, দেখো এই কথাটাই আমরা বারবার বলছি এবং এই কথাটাই অনেক জায়গায় দেশের বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে এথিক্স কমিটির এথিক্স নিয়ে। তার কারণ মহুয়া মৈত্র তিনি তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছেন, মারাত্মক অভিযোগ উঠেছে, কিন্তু তার এই অভিযোগগুলি ওঠার পর তার বিরুদ্ধে যে তদন্ত চলেছে এবং যে বলা যেতে পারে যে এথিক্স কমিটির যে বৈঠকগুলি হয়েছে তাতে যে প্রক্রিয়ায় হয়েছে, সেই বৈঠকে যে তাকে প্রশ্ন করা হয়েছে এবং এথিক্স কমিটি যে প্রক্রিয়ায় কাজ করেছে, সর্বশেষ এথিক্স কমিটির রিপোর্ট পেশ যখন হচ্ছে আজকে, তার আগে গতকাল সেই রিপোর্টের কপি চলে গিয়েছে সংবাদ মাধ্যমের হাতে। একটা সংসদীয় কমিটি, সেই সংসদীয় কমিটির যে তার কার্যপদ্ধতি তা নিয়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। আর এই কারণেই এথিক্স কমিটির এথিক্স নিয়ে প্রশ্ন উঠছে। এখন এথিক্স কমিটি যে সুপারিশ করেছে, এথিক্স কমিটির সেই সুপারিশ লোকসভায় পেশ হবে, লোকসভায় পেশ করবেন স্বয়ং লোকসভার স্পিকার ওম বিড়লা, তারপর সভা সিদ্ধান্ত নেবে। যেহেতু সংসদীয় কমিটির সুপারিশ, বেশিরভাগ ক্ষেত্রেই সেই সুপারিশ মেনে নেওয়া হয়, কিন্তু এবার মহুয়া মৈত্রের বিষয়ক যে সুপারিশ, সেই সুপারিশ কিন্তু একেবারে স্বাভাবিক সাধারণ নয়। তার কারণ বিরোধী রাজনৈতিক দলগুলি, যেমনটা তুমি বললে, একেবারে কংগ্রেস, বামেরা থেকে শুরু করে বিএসপি, অন্য রাজনৈতিক দল, যেমন আজকেই উত্তম কুমার রেড্ডি এবং বসপা সাংসদ দানিশ আলী, তারা কিন্তু এখানে একদমই রাজীব, একদমই আমরা দেখেছি সরব হতে, দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমরা দেখেছি সরব হতে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে, আমরা সুজন চক্রবর্তীকে সরব হতে দেখেছি। এবং তুমি যেমনটা বলছিলে যে এথিক্স কমিটির বৈঠকের আগে সরব হয়েছিলেন বিএসপি সাংসদ দানিশ আলীও। বিনোদ সোনকার তিনি এই বৈঠকের পর কি বললেন আরো একবার শোনাবো। महुआ मैत्रा पे जो आरोप था उसको लेके एथिक्स कमेटी द्वारा रिपोर्ट तैयार की गई थी। रिपोर्ट को ड्राफ्ट किया गया है, जिसमें 6 लोग समर्थन में थे रिपोर्ट के और 4 लोगों ने अपना डिसीजन नोट सबमिट किया। कमेटी के सभी सदस्यों ने, चाहे निशिकांत जी के द्वारा जो आरोप था या हीरा नंदानी जी के द्वारा जो एफिडेविट था या अधिवक्ता दयादरी द्वारा जो बयान था, उन सब रिपोर्ट को कमेटी द्वारा तैयार किया गया और तैयार करने के बाद अपनी सिफारिश के साथ लोकसभा स्पीकर को हम लोग भेज रहे हैं। इसके आगे कार्रवाई लोकसभा स्पीकर। রাজীব রয়েছে আমাদের সঙ্গে, আমরা সরাসরি একটু রাজীবের কাছে চলে যাই। রাজীব, তুমি যেমনটা বলছিলে যে এই যে এথিক্স কমিটির সিদ্ধান্ত, সাংসদ পদ খারিজের সুপারিশ মহুয়া মৈত্রে, সেই খবর গতকালই সামনে এসেছিল এবং সেই চিঠিও সামনে এসে গিয়েছিল। তাহলে কি কোথাও এথিক্স কমিটির এথিক্স নিয়ে প্রশ্ন উঠছে না? দেখো, এথিক্স কমিটির এথিক্স নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে স্বয়ং বিরোধী যে রাজনৈতিক দলগুলি, তাদের সাংসদরা, যারা এথিক্স কমিটির সদস্যরা, তারাই তুলে দিয়েছেন। এবং সেই 4 জন সদস্য যারা বিপক্ষে সই করেছেন, অর্থাৎ মহুয়া মৈত্রের
সদস্য পদ খারিজ হওয়ার ব্যাপারে যে প্রস্তাব আজকে গৃহীত হয়েছে এবং যে প্রস্তাব একেবারে সুপারিশ আকারে লোকসভার স্পিকারের কাছে পেশ করা হচ্ছে, সেই সুপারিশ পত্রে কিন্তু নিজেদের বিরোধিতার কথা জানিয়েছেন 4 জন সাংসদ, গিরিধারী যাদব, বি বেনিথিলিঙ্গম এবং পি নটরাজন, দানিশ আলী, এই 4 জন সাংসদ। এক্ষেত্রে উত্তম কুমার রেড্ডি, কংগ্রেসের আরেকজন সাংসদ, তিনিও কিন্তু বিরোধিতা জানিয়েছেন, কিন্তু তিনি আজকে অনুপস্থিত ছিলেন। অর্থাৎ 4 জন সাংসদ তারা এই কমিটির, এথিক্স কমিটির যে সুপারিশ তার বিরোধিতা করেছেন। আবার উল্টো দিকে যদি দেখি, মোট 6 জন সাংসদ তারা কিন্তু পক্ষে রায় দিয়েছেন, যাদের মধ্যে দেখা যাচ্ছে সুমেধানন্দ, হেমন্ত গোডসে, পরিণীতি কৌর, অপরাজিতা সারঙ্গী, রাজদীপ রায় এবং বিনোদ সোনকর, যিনি চেয়ারম্যান রয়েছেন। অর্থাৎ আজকে 10 জন উপস্থিত ছিলেন, তার মধ্যে 6 জন মহুয়া মৈত্রর বিপক্ষে রায় দিয়েছেন এবং তারা এই সুপারিশ যেটা করা হয়েছে তার পক্ষে তারা সই করেছেন। উল্টো দিকে বিপক্ষে তাদের অসহমতির কথা আমরা যখন বৈঠক শুরু হচ্ছে ঠিক তার আগেই দর্শকদের জানিয়েছিলাম যে বিরোধী সাংসদরা তারা কিন্তু রাজীব আসবো তোমার কাছে। শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে কি বলছেন শোনাবো। গুরুতর, এতে দেশের আভ্যন্তরীণ সুরক্ষা এবং নিরাপত্তা জড়িয়ে আছে। মহুয়া মৈত্র যেদিন প্রথম এই কমিটির মিটিংয়ে গেলেন, সেদিন বেরিয়ে এসেই তিনি বললেন আমি সহ সমস্ত বিরোধীরা সেখান থেকে ওয়াকআউট করেছেন। অর্থাৎ যে কমিটি ওখানে আছে, বিজেপি ছাড়া অন্য যে রাজনৈতিক দলের সদস্যরা আছেন, তারা কমিটির সামান্যতম মর্যাদা রক্ষা করতে পারলেন না। কারণ এথিক্স কমিটি তো বিজেপি কমিটি নয়, এথিক্স কমিটি এনডিএ কমিটি নয়, এথিক্স কমিটি সংসদের একটা কমিটি। সেই কমিটির একাংশ ওয়াকআউট করলো। পরে তারা তাদের ভেতরের প্রসিডিংসটাকে বাইরে পাবলিক করে দিল, আর দিয়ে এখন সিপিআইএম কে সঙ্গে নিয়ে ঢোলকত্তাল নিয়ে নেমে পড়েছেন কিছু লোক, যে ভেতরের খবর বাইরে এলো কি করে। এটা একটা রাজনীতির দীনতা। মহুয়া মৈত্রর নিজের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সে নিয়ে তিনি কোনো কথা বলছেন না, তিনি প্রতিহিংসার কথা বলছেন। যদি মনে করে এথিক্স কমিটি তার সদস্যপদ বাতিল করবেন, বাতিল হবে। এবং এত গুরুত্বপূর্ণ বিষয় যখন সিবিআই তদন্তের কথা চলছে, সিবিআই এর তদন্ত হবে। প্রতিহিংসার রাজনীতি বিজেপি করে না। প্রতিহিংসার রাজনীতি বিজেপি করলে আজকে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকত। তিনি আজকে এটাও বলেছে যে রাজনৈতিকভাবে লড়াই না। এদিকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত নিয়ে সরব হতে দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সিজিওতে তিনি যখন হাজিরা দিতে যান তখন তিনি মহুয়া মৈত্রর হয়ে সওয়াল করেন। কি বলেন তিনি শোনাবো। बीजेपी का सांसद रमेश बिदुड़ी तरीके से वो पार्लियामेंट का गरिमा, सदन का गरिमा को ठेस पहुंचाने की कोशिश की। और बीजेपी का ऐसे बहुत सारे सांसद है जिनके खिलाफ प्रिविलेज मूव किया गया है, वो ड्यू है, उसका सुनवाई नहीं होती है। पर अगर कोई गवर्नमेंट के खिलाफ लड़ना चाहे, गवर्नमेंट को सवाल पूछना चाहे, अदानी के मैल प्रैक्टिसेस के ऊपर सवाल पूछना चाहे, तो उनको किस तरीके से उनका सांसद पद से उनको हटाया जाता है, एक्सपेल किया जाता है। एथिक्स कमेटी के चेयरमैन ने लिखा है कि भाई इनके खिलाफ कुछ है तो आप इन्वेस्टिगेट करो। अगर आपके पास नहीं है एंड इट इज सब्जेक्ट टू इन्वेस्टिगेशन, तो आपने एक्सपल्शन कैसे रिकमेंड किया? मेरा सवाल बस इतना है। और मुझे लगता है कि महुआ मोइत्र इज कॉम्पिटेंट इनफ टू फाइट अ बैटल ऑन हर ओन। এদিকে ইডি তলবে সিজিওতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সকালে 11:06 তিনি সিজিওতে পৌঁছন এবং 1 ঘন্টার মধ্যেই বেরিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 6000 পাতার নথি জমা দেন তিনি। নিয়োগ দুর্নীতির তদন্তে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নথি নিয়ে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ডিভিশন বেঞ্চ স্পষ্টত বলেছিল যে নথি আগে আনাতে, নথি আনিয়ে দেখার পর যদি প্রয়োজন মনে হয় যে সেই নথির ভিত্তিতে আপনার তলব করার প্রয়োজন আছে, আপনি তখন তলব করবেন। আমি সেই কোর্টের অর্ডারকে অজুহাত করে আজকে আমার উপস্থিতি এড়িয়ে যেতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আই হ্যাভ অলওয়েজ ট্রাইড টু বি হাই অন দ্য মোরাল গ্রাউন্ডস। আমি তদন্ত এড়ানোর জন্য অতীতেও অজুহাত খুঁজিনি, বর্তমানেও খুঁজছি না, ভবিষ্যতেও খুঁজব না। আমার যা বক্তব্য আমি বারবার স্পষ্টত কোর্টে জানিয়েছি এবং তদন্তকারী সংস্থাকে জানিয়েছি।
তারা যদি মনে করে তদন্তের স্বার্থে আমাকে আবার ডাকবে, আমি আসবো। আমার তো লোকানোর কিছু নেই। আমি যেই মুহূর্তে সামান পেয়েছি আমি বলে দিয়েছি আমি যাব। আমি এসছি, কমপ্লাই করেছি। আর এই বিষয় সম্পর্কে সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন শোনাবো। বলা হয়েছে নথি দেওয়ার জন্য। নথি উনি নিজেও দিতে পারতেন, কাউকে দিয়ে নথিও পাঠাতে পারতেন, কিন্তু উনি ইচ্ছে করে আজকে গেছিলেন ড্রামাবাজি করার জন্য। কারণ উনি জানেন যে আজকে নথি নেবে, নথি নিয়ে তো এমনি চলে আসতে হবে। উকিলও গিয়ে নথিটা দিয়ে আসতে পারতো। যখন ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয় তখন তো উনি যান না ভয়ে, তখন তো উনি ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে কপিল সিব্বল এগুলো করে। এদিকে সিজো থেকে বেরিয়ে আজ প্রতিহিংসার রাজনীতির অভিযোগে আরো একবার সরব হতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নিশ্চয়ই প্রতিহিংসা ছাড়া আর কি। মানুষ দেখুক, আমি চাইলে ডিভিশন বেঞ্চের অর্ডারের মতো তার সাথে কমপ্লাই করে আমি লিখে পাঠিয়ে দিতে পারতাম যে আপনারা নথি দেখে তারপর প্রয়োজন হলে আমাকে তলব করুন। বাট আমি বারবার বলেছি যে আমাকে যখনই ডাকবে আমার লোকানোর কিছু নেই। আগামী দিনেও যদি চাই উপস্থিত হব। আমার লিগ্যাল টিমের যারা রয়েছে তারা আমাকে বলেছিল আজকে অ্যাপিয়ার না হওয়ার কারণে, তারা বলেছিল যে নথি খালি পাঠিয়ে দিতে এবং আমি যাতে সশরীরে উপস্থিত না হই। কিন্তু আমি বিশ্বাস করি আমার লুকানোর কিছু নেই। আমাকে যখন যা জিজ্ঞেস করেছে আমি উত্তর দিয়েছি এবং আমি এটাও বলেছি যে দরকার হলে আমার স্টেটমেন্ট আমি কি বলেছি কি না বলেছি সেটা কোর্টে তারা জমা দিতে পারে। সুতরাং আজকেও আমি তাই বলে এসেছি। তারা মনে করেছে এই 5,000, 5,500, 6,000 পাতার নথি দেখতে তাদের সময় লাগবে। তারা এই নথি দেখে যদি আবার মনে করে যে আমাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে ডাকবে, আমি আসবো।